নেক্সট নাম্বার 12 কি বলছে, unlike in the past when misinformation was sometimes disseminated by mistake or oversight. Disseminated মানে স্প্রেড, ডিসেমিনেট করা মানে সার্কুলেট করা অর ছড়িয়ে দাও। এই যে ওয়ার্ডটা আছে না ডিসেমিনেটেড, এটা সেমিনেটেড বলতাম না, সেমিনেটিভ বলি, ওয়ার্ডটা যেটা আছে সেটা অরিজিনাল হয়ে যাবে। ডিসেমিনেট মানে হচ্ছে সার্কুলেট বলতে পারি, ডিস্ট্রিবিউট বলতে পারি, ডিস্ট্রিবিউট, সার্কুলেট, পাস অন, ছড়িয়ে দেওয়া বেসিক্যালি, ঠিক আছে। সামটাইমস ডিসেমিনেটেড বাই মিস্টেক অর ওভারসাইট, oversight, sorry. What we are being witnessing now is a deliberate and systematic attempt to twist and distort news. Distort news মানে নিউজকে ম্যানিপুলেট করে দেওয়া বা অরিজিনাল নিউজটাকে নিজেদের মতন রং চড়িয়ে অন্যরকম বানিয়ে দেওয়া, দ্যাট ইজ টু ডিস্টর্ট, মানে ওটার অরিজিনাল শেপটা বা ফর্মটা বা ভ্যালুটাকে নষ্ট করে দেওয়া, ম্যানিপুলেট করে দেওয়া, ঠিক আছে, দ্যাট ইজ টু ডিস্টর্ট। তো বলছে কি अनलाइक इन द पास्ट মানে পাস্টে এরকমটা হতো না, अनलाइक इन द पास्ट तो মানে পাস্টে ऐसा नहीं होता था कि when misinformation was sometimes disseminated by mistake, মানে পাস্টে এরকম হতো না যে মানে মিসইনফরমেশন মানে ভুল তথ্য, ঠিক আছে, ডিস্ট্রিবিউটেড হতো বা সার্কুলেটেড হতো বাই মিস্টেক অর ওভারসাইট, মানে পাস্ট এরকম হতো না যে ডেলিবারেটলি হতো না, বাই মিস্টেক হতো আর কি। What we are being witnessing now is a deliberate and systematic attempt to twist and distort news. আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নিউজকে জেনে বুঝে এবং সিস্টেম্যাটিক্যালি ডিস্টর্ট করা হচ্ছে, ঠিক আছে, আমরা সেরকম একটা জিনিসের অ্যাটেম্প্ট দেখতে পাচ্ছি। ওকে, সো প্রথমত তো কথাটা টেন্সটাকে আমাকে ধরতে হবে যে কথাটা কি হবে। এই যে বলেছে না আর বিং উইটনেসিং নাও, এটা কি ঠিক আছে? আমরা এখন দেখতে পাচ্ছি, সেটা বলতে গেলে আমরা কি বলবো? আমরা বলবো আর বিং উইটনেসিং নাও। কথাটা কি ঠিক হলো? কি হবে? ইয়েস আসানসোল থেকে উত্তরটা নেব। ম্যাম বলছি আপনার আওয়াজটা ক্লিয়ার আসছে না, আমরা বুঝতে পারছি না, একবার করে মানে আনক্লিয়ার আসছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে পাস মানে এই পুরো জিনিসটা আমি সেন্টেন্সটা যেটা এক্সপ্লেন করলাম সেটা শুনতে পেয়েছেন? না আচ্ছা, আমি আরেকবার বলছি, বলছে আনলাইক ইন দ্য পাস্ট when misinformation was sometimes disseminated, এবার disseminated মানে ছড়ানো, স্প্রেড করা, সার্কুলেট করা, বাই মিস্টেক অর ওভারসাইট। ওভারসাইট মানে হচ্ছে কেউ লক্ষ্য করলো না, মানে এটা একটা গাফিলতি আর কি, ঠিক আছে, যে যে আগে এরকম হতো যে ভুল করে অথবা কোনো গাফিলতি হয়েছে সেইটার বশে কোনো ভুল তথ্য ছড়িয়েছে, সেরকমটা হতো। কিন্তু এখন যেটা হচ্ছে, আনলাইক ইন দ্য পাস্ট, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে মিসইনফরমেশন সেইটাকে মানে আমরা এখন যেটা উইটনেস করতে পারছি, হোয়াট, এই যে বলছে না কথাটা, এবার আমি এটা বলে দেবো না এটা অ্যাকচুয়ালি কি হবে, মিস্টেক তো ডেফিনেটলি আছে। এই যে বলেছে আর বিং উইটনেসিং নাও, সেটা হচ্ছে যে একটা ডেলিবারেট এবং সিস্টেমেটিক অ্যাটেম্প্ট অফ ডিস্টর্টিং নিউজ, সেটা চোখে পড়ছে, ঠিক আছে, যে ডেলিবারেটলি ইনফরমেশনকে ম্যানিপুলেট করা হচ্ছে, সেটাকে অন্যরকম ভাবে প্রেজেন্ট করা হচ্ছে, সেটার একটা সিস্টেমেটিক ভাবে হচ্ছে, সেইটার অ্যাটেম্পটা এখন আমাদের চোখে পড়ছে। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে পার্টটা হাইলাইটেড আছে, দিস ওয়ান আর বিং উইটনেসিং নাও, এটা তো এখন যেটা হচ্ছে, প্রেজেন্টলি যেটা ঘটছে সেই কথাটা বলছে, তাই না? তো যদি তাই বলি তাহলে আর বিং উইটনেসিং নাও কথাটা কি ঠিক হবে? ওটা কি হবে তাহলে? যেই কাজটা প্রেজেন্ট
প্রেজেন্ট টাইমসে হয়ে চলেছে বা হচ্ছে, সেটাকে আমরা কি বলবো যদি বলতে হয়? ম্যাম, নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান। দেখুন, নাম্বার ওয়ান বলে সেটাতে একটা মিস্টেক আছে। আর বলে তারপরে বলেছে উইটনেসড, আরটা তো প্রেজেন্ট টেন্স, আবার উইটনেসটা পাস্ট টেন্স, এটা তো বিং তাহলে হলো হওয়া দরকার ছিল, আর বিং উইটনেস নাও। না। বিং তো নেই তো, যেটা নেই সেটা তো কিছু করা যাবে না। অন্য কিছু দেখুন, যদি অন্য কিছু মনে হয়। Ma'am, 2 number have been witnessing. Now is a হ্যাভ বিন উইটনেসিং নাও, এটাও কি ঠিক হবে? ধরছে তো ম্যাম, কাজটা তো এখনো ঘুরতেই আছে, ঘুরতেই আছে। হ্যাভ বিন উইটনেসিং নাও। দেখুন, যদি হ্যাভ বিন উইটনেসিং বলতে হবে, বলতে হয়, তাহলে আমরা নাও বলবো না। কেননা যদি পাস্ট, যদি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি বলি, ঠিক আছে, তার মানে এমন একটা অ্যাকশন, যদি আমাকে হ্যাভ বিন উইটনেসিং বলতেই হয়, তাহলে এমন একটা অ্যাকশনের কথা আমরা বলছি যেটা শুরু হয়েছে আগে এবং এখনো অবধি হয়ে চলেছে, তাই না? তো শুরুয়াত তো पहले ही हो गया और अभी भी चल रहा है, সেটা বললে হ্যাভ বিন উইটনেসিং বলতে পারি। সেটার সাথে না নাও কথাটা চলবে না, সেটার সাথে নাও কথাটা চলবে না। তাহলে এটাও হলো না, দিস ইজ অলসো নট কারেক্ট, দিস ইজ অলসো নট কারেক্ট। খুব সাধারণ ভাবে বললুন, ভাবুন যে যেই জিনিসটা এখন হচ্ছে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, সাধারণ ভাবে যদি বলি। অপশন Four ma'am, অপশন 4 বলছেন? হ্যাঁ, ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট, দি আনসার ইজ অপশন 4। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, যে এখন, আর এই নাও কথাটাকে রাখতেই হবে। ঠিক আছে, নাও কথাটার খুব ইম্পর্টেন্স আছে, যে এখন যেটা দেখতে পাচ্ছি, ওকে, তার জন্য আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরই ইউজ করতে হবে। হোয়াট উই আর উইটনেসিং নাও ইজ আ, বলে ডেলিবারেট এন্ড সিস্টেমেটিক অ্যাটেম্প দিয়ে বললাম। ওকে, কামিং টু নাম্বার 13, কি বলছে এখানে? ডাইভার্সিফিকেশন, one of the most used words in the personal finance, is perhaps also one of the least understood. কথাটা হচ্ছে ডাইভার্সিফিকেশন কে নিয়ে। ডেফিনেটলি এটা একটা নাউন, যে কোনো নাউন, যে কোনো কাজ, হ্যাঁ, যে কোনো কাজ, যে কোনো প্রসেস একটা নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বলছে ডাইভার্সিফিকেশন, one of the most used words in personal finance, is perhaps and also one of the least understood. তার মানে বলতে চাইছি যে এই যে প্রসঙ্গটা, এই যে বিষয়টা, সেটা পার্সোনাল ফিনান্সের সব থেকে, মানে সম্ভবত সব থেকে বেশি ইউজড হওয়া টার্ম একটা, কিন্তু এমন একটা টার্ম যেটার মানেটা, মানে which is the most least understood, যেটার মানেটা সব থেকে কম বোধগম্য বা আহ, লোকে বোঝে না আর কি। ইউজ তো হয়, ঠিক আছে, ফাইন, কিন্তু যেটার ওয়ার্ডটা অনেকেই জানেন না বা বোঝেন না, লিস্ট আন্ডারস্টুড। এটা কি হতে পারে? এটা আমি বলে দিচ্ছি, এটা কিন্তু খুব ইজি ছিল, এটা হচ্ছে নো রিপ্লেসমেন্ট রিকোয়ার্ড। ঠিক আছে, এটাতে কোনো ভুল নেই, কারণ একটা বিষয়কে নিয়ে কথা হচ্ছে, বলছে এই বিষয়টা সব থেকে বেশি চর্চিত বিষয়, কিন্তু এটা হচ্ছে সব থেকে লিস্ট আন্ডারস্টুড বিষয়। ঠিক আছে, একটা কম্পারেটিভ স্টাডি করে দেখিয়েছে। সাবজেক্টটা এখানে আমার হচ্ছে ডাইভার্সিফিকেশন, হুইচ ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এর পরের যেটা আছে সেইটা বোঝার জন্য আপনাদের কিন্তু একটু
কারেন্ট অ্যাফেয়ারের খোঁজ খবর রাখতে হবে। দেখুন, আপনারা যদি ব্যাংকের পরীক্ষা দেন, ব্যাংকের কিন্তু ব্যাংকিং অ্যাওয়ারনেস বা জেনারেল অ্যাওয়ারনেসটাকে কিন্তু আপনাদেরকে খুব ভালো করে পড়তে হবে। আপনারা নিউজ পেপার অবশ্যই আমি বলবো প্রত্যেকদিন নিউজ পেপারটা আপনারা একটু ভালো করে পড়ুন, এবং তার মধ্যে এই যে ফিনান্স রিলেটেড জিনিসগুলো যদি আপনারা একটু চর্চা করেন, যে বিজনেস পেজ যেটা থাকে নিউজ পেপারের, সেটা যদি আপনারা পড়েন, তাহলে সেখান থেকে সমস্ত কিছুর দরকার নেই, ঠিক আছে, যে শেয়ার মার্কেট অ্যানালিসিস ওইগুলো না, কিন্তু ধরুন একটা আহ, আহ, মানে ব্যাংকের এই যে মার্জার গুলো হচ্ছে, বা কোনো একটা রেগুলেশন অ্যাক্ট ইত্যাদির একটা প্রসঙ্গ নিয়ে কোনো কিছু আলোচনা হলো, বা একটা নতুন স্কিম ইন্ট্রোডিউসড হলো, বা একটা দুটো কোম্পানি মার্জার হলো, কোনো একটা বড় কোম্পানি আরেকটা কোম্পানিকে টেক ওভার করছে, এগুলো তো অসম্ভব অসম্ভব গুরুত্বপূর্ণ জিনিস, এবং এগুলোর সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা রাখতেই হবে যদি আপনারা ব্যাংকের পরীক্ষা বসেন। কেন বলছি, আমি ইংলিশ পড়াতে পড়াতে এগুলো কেন বলছি, এর জন্য বলছি বিকজ এই যে আপনারা কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছেন, আমরা অনেকগুলো তো সেন্টেন্স করলাম, তার মধ্যে আপনারা দেখতেই পেলেন যে এই যে ফিনান্স রিলেটেড জিনিস, ব্যাংকিং রিলেটেড জিনিস, এইগুলো কিন্তু চলেই আসছে। মানে এরর কারেকশন হোক, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হোক, সেন্টেন্স ফিলার হোক, যাই হোক, কিন্তু তার মধ্যে কিন্তু এই প্রসঙ্গগুলো উঠে আসছে। তো একটু কারেন্ট অ্যাফেয়ার এবং ব্যাংকিং ফিনান্সের সংক্রান্ত যে কারেন্ট অ্যাফেয়ার, সেই সব ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু নলেজ রাখতেই হবে। এটা কিন্তু পদে পদে সমস্ত জায়গায় আপনাদের খুবই জরুরি, ঠিক আছে। ইট ইজ নট অনলি ফর দ্যাট জেনারেল অ্যাওয়ারনেস, ব্যাংকিং অ্যাওয়ারনেস সেকশন উইচ ইউ হ্যাভ ইন দ্য এক্সাম, যেটা হয়তো মেন্সে আছে, তো আপনারা ভাবছেন ঠিক আছে মেন্সের আগে একটু পড়ে নেবো, কিন্তু এটা কিন্তু একটা ওভার দ্য মান্থস, এবং ফর দ্যাট ম্যাটার আমি বলবো ওভার দ্য ইয়ার্স একটু চর্চার বিষয় ডেফিনেটলি আছে। তো অন্য কিছু না হলেও আপনারা কিন্তু নিউজ পেপারটা একটু ভালো করে পড়বেন, কেননা ওই রিলেটেড কিন্তু কম্প্রিহেনশন প্যাসেজ পাবেন। অন্যান্য পরীক্ষার কম্প্রিহেনশন প্যাসেজ দেখবেন আর আমাদের ব্যাংকিং এর পরীক্ষার কম্প্রিহেনশন প্যাসেজ গুলোর মধ্যে কিন্তু আপনারা দেখবেন অনেক তফাৎ থাকে। ইউজুয়ালি কিন্তু এই ফিনান্স রিলেটেড জিনিস থেকেই কিন্তু আসে। ওকে, সো কন্টেন্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই টার্ম গুলোর সাথে পরিচিত হওয়া, বা একটা জেনারেল নলেজ হিসাবেও কিন্তু, কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবেও কিন্তু এটা খুবই রেলেভেন্ট। কেন কথাটা বললাম, বিকজ এই যে নাম্বার 14 এর যে কোয়েশ্চেনটা আছে, ইট ইজ আ লিটল ডিফারেন্ট ফ্রম দি আদার্স। এটার মধ্যে কিন্তু একটা আমাদের এখন কি হচ্ছে, পৃথিবীতে কি কোথায় কি ঘটছে ইত্যাদি, সেইটার একটা কিন্তু ইম্পর্টেন্ট আসপেক্ট রয়েছে। সেন্টেন্সটা কি বলছে, আমেরিকান ব্যাংকিং স্যাংশনস আর অলসো রেন্ডার্ড the purchase of oil from Iran almost impossible by India. এই পার্টটা দেখে রেন্ডার্ড দ্য পারচেজ অফ, এটা দেখে মনেই হচ্ছে যে এই যে আর অলসো রেন্ডার্ড বলেছে, ডেফিনেটলি এটাতে কিছু একটা ভুল আছে, ঠিক আছে। এবং টেকনিক্যাল আসপেক্ট দিয়ে যদি আপনারা দেখেন, তাহলে হয়তো আপনারা গেস করে ঠিকঠাক করেই ফেলতে পারবেন, বিকজ আর এর পরে এখানে আর যেটা আছে, আমার তো এটা বুঝতেই পারছি যে এখানে আর দিয়ে সেন্টেন্স হচ্ছে, তার মানে, এবং সেন্টেন্সের এই নন হাইলাইটেড পার্টের মধ্যে যেইগুলো রয়েছে, সেখানে আমি ভার্বটাকে দেখছি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে পুরো ব্যাপারটাকে প্রেজেন্ট টেন্সেই থাকতে হবে, তাই না? দিস ইজ কমন সেন্স। এইটা ইউজ করলে আপনারা বুঝতেই পারবেন যে তাহলে এই যে রেন্ডার্ড কথাটা বললো, হ্যাঁ, রেন্ডার্ড কথাটার মধ্যে তো ইডি আছে, তার মানে ভার্বের পাস্ট টেন্সে আছে, তার মানে দিস ইজ ডেফিনেটলি রং, ইজন্ট ইট? শিলিগুড়ির থেকে আগে আমি আনসারটা নেবো, তারপরে আমি বলবো। Answer 2, ma'am. ভেরি গুড, 2, অ্যাবসলিউটলি কারেক্ট। এবারে এই যে আনসারটা দেওয়া গেল, টেকনিক্যাল আসপেক্টটা যদি আপনারা কনসিডার করেন, তাহলে আর যেহেতু আছে এবং ইজ, অ্যাম, আর, এগুলোর পরে ইউজুয়ালি কন্টিনিউয়াস টেন্সের জিনিসপত্র থাকে, তাই না? ইজ, গোয়িং, ওয়াজ ডুইং, এরকম থাকে। তো এখানে রেন্ডারিং কথাটা একমাত্র এখানেই আছে। ওকে, তাহলে এইগুলোর মধ্যে থেকে দিস ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাবসলিউটলি কারেক্ট, স্পট অন। কিন্তু আরেকটা জিনিসও আপনাদেরকে বলে দিই, যেহেতু এই সেন্টেন্সটা আপনাদেরকে বললাম, এখানে ব্যাংকিং স্যাংশনের কথা বলা আছে, ঠিক আছে। স্যাংশন মানে কি? স্যাংশন মানে হচ্ছে যে আমরা যখন কোনো কিছু একটা স্যাংশন করি, তার মানে কোনো কিছুর একটা পারমিশন বলি, তাই না, যে একটা প্ল্যান স্যাংশন করা হচ্ছে,
একটা কোনো কিছুকে স্যাংশন করা হচ্ছে, তার মানে ইট ইজ আ পারমিশন, রাইট? কিন্তু এইখানে এই যে আমেরিকান ব্যাংকিং স্যাংশনস যে বলছে, এই স্যাংশনটা কিন্তু একটা রেস্ট্রিকটিভ স্যাংশনের কথা বলছে, রাইট? কেননা গল্পটা হচ্ছে আমেরিকার কথা এসছে এখানে গল্পে, আর ইরানের কথা এসছে, এবং ইন্ডিয়ার কথা এসছে। Why these three countries? Why is it relevant? Because কি হয়েছে রিসেন্ট ইয়ার্সে, যে রিসেন্ট টাইমস এর একটা খুব সিগনিফিক্যান্ট ঘটনা হচ্ছে, ইরান, which was the largest supplier of petroleum and other crude oil, ঠিক আছে, তেল। সো তেলের একটা বড় সাপ্লাই ওয়াজ ইরান ইন্ডিয়ার ক্ষেত্রে। ইট ওয়াজ দ্য সিঙ্গল লার্জেস্ট সাপ্লায়ার অফ ক্রুড অয়েল টু ইন্ডিয়া, রাইট? বাট যেটা হলো সেটা হচ্ছে ইরান একটা নিউক্লিয়ার আর কেমিক্যাল ওয়েপন ডেভেলপমেন্ট প্রোগ্রাম লঞ্চ করলো, ঠিক আছে? এবার যেই লঞ্চ করলো, সঙ্গে সঙ্গে আমেরিকা ওটাকে বাধা দেওয়ার চেষ্টা করলো, এবং যখন সেটা বাধা দিতে পারলো না, তখন কি করলো, মানে আটকাতে পারলো না ইরানের ওই প্রোগ্রামটাকে, তখন what America did was America imposed certain restrictions on Iran's economy। কিরকম রেস্ট্রিকশন জারি করলো সবার কাছে এইটা করে দিল যে ইরানের থেকে কেউ কোনো ট্রেড রিলেটেড কোনো সম্পর্কে জড়াতে পারবে না, ঠিক আছে? সো এটা একটা রেস্ট্রিক্টেড করে দিল, যে কোনো কি বলবো, যে কোনো সার্টেন মানে কোনো ধরনের ইকোনমিক রিলেশনশিপ ইরানের সাথে বিভিন্ন দেশ রাখতে পারবে না, ঠিক আছে? তো এইটা একটা হলো বলে একটা কার্ভ হলো, তো সেইটাকেই এখানে স্যাংশনস বলছে। তো এবার ওইটার আসপেক্টে যদি আমরা পড়ি, তাতে এবার আমরা কি বুঝতে পারছি, যে আমেরিকান ব্যাংকিং স্যাংশনস মানে হচ্ছে যে ওই ব্যাংক মানে ফিনান্স ইকোনমিক্স রিলেটেড যে স্যাংশন বা ইকোনমিক স্যাংশনস, যেটা রেস্ট্রিকটিভ স্যাংশন যেটা আমি বললাম, সেইটা আর অলসো রেন্ডারিং the purchase of oil from Iran almost impossible by India। তার মানে এই যে রেস্ট্রিকটিভ স্যাংশনস গুলো হলো, তার ফলে পারচেজিং অয়েল ফ্রম ইরান ইন্ডিয়ার ক্ষেত্রে ইম্পসিবল হয়ে গেল, ঠিক আছে? তাহলে টেকনিক্যাল আসপেক্টে শিলিগুড়ি যে উত্তরটা দিয়েছে, আপনাদেরকেও কমন সেন্স ইউজ করে অ্যাবসলিউটলি এরকম ভাবে করতে হবে। সব ক্ষেত্রে যে গল্পটা জানতেই হবে তা না, বাট আপনাদেরকে বলে দিলাম বিকজ কোনো না কোনো ভাবে এইটা হয়তো আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস এর কোনো পরীক্ষাতে আসতেই পারে, এবং সেন্টেন্সটা যাতে আপনাদেরকে ঠিক করে বোঝাতে পারি তাই এটা বললাম, ওকে? আর আপনারা যদি একটু নিউজ পেপার পড়েন রেগুলারলি, তাহলে এই জিনিসগুলো খুবই ভালোভাবে বুঝতে পারবেন, ওকে? সো প্লিজ ডু রিড দ্য নিউজ পেপার এভরি ডে। Coming to question number 15, most of us understand the importance of money management only after couple of mishaps with organizing our own incomes and expenses। খুবই ইজি, এবং একটু ভালো করে পড়লেই বুঝতে পারবেন প্রবলেমটা কোথায় আছে। Ma'am, number 5. নাম্বার 5 মানে নো রিপ্লেসমেন্ট রিকোয়ার্ড বলছেন? Ma'am. না, একটা গন্ডগোল তো আছে। হ্যাঁ বলুন। অপশন 4 ভেরি গুড, ওটা কেননা প্রবলেমটা কি আছে, আ কাপল অফ হচ্ছে এখানে প্রবলেম, মানে অনলি আফটার আ কাপল অফ মিস্টেকস। যখনই এরকম কাপল অফ দেখবেন তখন বুঝবেন তার আগে একটা আ কাপল অফ, ঠিক আছে? দেখবেন আ নাম্বার অফ, দ্য নাম্বার অফ, এরকম কিছু জিনিস থাকে, সেরকম আ কাপল অফ থিংস আমরা যখন বলি, তার মানে আ কাপল অফ মানে হচ্ছে সাম মিস্টেকস, মানে কিছুর কথা বলছে। তো শুধু কাপল অফ বললে কিন্তু চলবে না, আমাদেরকে বলতে হবে আ কাপল অফ। আর আ নাম্বার দিয়ে আরেকটা সেন্টেন্স আসতে চলেছে ঠিক এটার পরে, ওর জন্য আমি এখন এটা বললাম না, পরে বলবো। এনিওয়ে দি আনসার ইজ নাম্বার 4, only after a couple of mishaps, okay?
নাও কামিং টু নাম্বার 16, এই সেন্টেন্সটাও একটু অন্য ধরনের সেন্টেন্স, বাট এরকম সেন্টেন্সও কিন্তু আসতেই পারে। But for his prompt action, many people would have lost their savings. এটা কি হবে? এইটার আনসারটা হবে নো রিপ্লেসমেন্ট রিকোয়ার্ড। সেন্টেন্সটা একটু অন্য ধরনের সেন্টেন্স। কেন বলছি? এই যে বাট কথাটা দিয়ে যেটা শুরু হয়েছে, বাট ইজ আ প্রেপোজিশন, উই অল নো, ইজন্ট ইট? সো বাট, সরি, কনজাংশন নট প্রেপোজিশন। সো বাট যে কনজাংশনটা, এটা টিপিক্যাল ইউজ অফ বাটের আমরা ইউজটা পাচ্ছি না এখানে। যখন আমরা বলি না যে হি ইজ শাই বাট ইন্টেলিজেন্ট, ঠিক আছে, বাট বলতে পারি যে শি ইজ টিমিড বাট হার্ড ওয়ার্কিং। এরকম যখন বলি, তার মানে একটা আমরা কন্ট্রাস্ট ক্রিয়েট করি, isn't it? We create a contrast যখন আমরা বাটটাকে অ্যাজ আ কনজাংশন হিসেবে ইউজ করি। কিন্তু এক্ষেত্রে যে বাটটা ইউজ হয়েছে, ঠিক আছে, এই ক্ষেত্রে যে বাটটা ইউজ হয়েছে, এই ক্ষেত্রে বাটটা ইউজ হওয়ার কারণটা হচ্ছে যে এখানে কিন্তু যে যে যেহেতু সে প্রম্পট অ্যাকশন নিল, সেই কারণে অনেক লোকের সেভিং লস্ট হলো না, ঠিক আছে। তার মানে এখানে কিন্তু টিপিক্যাল ইউজ অফ বাটটা আমরা পাচ্ছি না, ওকে। এবং প্রম্পট অ্যাকশনটা দেখেই এখানে আমাদের বুঝে যাওয়া হবে যে এটা কিন্তু একটা ভালোর জন্য কথাটা বলা হচ্ছে। এরকম না যে তার অ্যাকশনের জন্য লোকজন উড হ্যাভ লস্ট দেয়ার মানি। যখন আমরা বলছি উড হ্যাভ, তার মানে পারতো, যেটা হতে পারতো কিন্তু হলো না, ঠিক আছে। তার মানে যে সে যদি প্রম্পট অ্যাকশন না নিত, যদি সে প্রম্পট অ্যাকশন না নিত, তাহলে অনেক লোকের সেভিংস হয়তো খোয়া যেত, নষ্ট হয়ে যেত, ঠিক আছে। তো সে মানে প্রম্পট অ্যাকশন নিল বলে, প্রম্পট অ্যাকশন মানে হচ্ছে কুইক অ্যাকশন বলতে পারি, ঠিক আছে, কুইক অ্যাকশন বলতে পারি, বা প্রম্পটের আরেকটা হচ্ছে সুইফট বলতে পারি, র্যাপিড বলতে পারি, ঠিক আছে, কুইক, র্যাপিড, সুইফট এগুলো বলতে পারি, স্পিডি বলতে পারি, ঠিক আছে। তাহলে অ্যাকশনটা নাউন আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অনেক ভাবে বলা যেতে পারে, কুইক অ্যাকশন, সুইফট অ্যাকশন, র্যাপিড অ্যাকশন, স্পিডি অ্যাকশন। তার ফলে কিন্তু অনেক লোকের সেভিংস নষ্ট হতে পারতো, কিন্তু হলো না, ঠিক আছে। তো বাট দিয়ে কিছু আনইউজুয়াল সেন্টেন্সেস আমরা পাই, দিস ইজ ওয়ান অফ দেম। আর একদম শুরুতে যখন আসে তখনই কিন্তু এই আনইউজুয়াল ঘটনাগুলো ঘটে। ইউজুয়ালি কি হয়, দুটো ক্লজের মাঝখানে হয়তো কনজাংশন বাটটা বসেছে, তাই না? কিন্তু এখানে দেখুন একদম আগে বসেছে, উইচ ইজ আ ভেরি আনইউজুয়াল থিং। তো যখনই দেখবেন কনজাংশন ইত্যাদি একটু সামনে আছে, তখন বুঝতে হবে যে ব্যাপারটা একটু গোলমেলে আছে, আমাকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, 16টা হয়ে গেল। এবার কামিং টু নাম্বার 17। নাম্বার 17 কি বলছে? both cumulative as well as recurring deposit provide maturity value of your investment. দেখুন পদে পদে শুধু ব্যাংক অ্যান্ড ফিনান্স আর মানিটারি ট্রানজাকশন এইসব নিয়েই প্রসঙ্গ আসছে, তাই না? তো এগুলোর সাথে ওয়াকিবহাল হতে গেলে কিন্তু আপনাদের একটু নিউজ পেপার পড়তেই হবে। বিজনেস পেজটা অবশ্যই পড়বেন, একটু নিউজ পেপার পড়বেন, তাহলে দেখবেন এই জিনিসগুলোর সাথে আপনারা মানে অটোমেটিক্যালি পরিচিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কি হবে? মালদার থেকে আনসারটা দিতে পারি কি এবার? অপশন 2। অপশন 2, ভেরি গুড, খুব ভালো। কেন হলো 2 বলুন? তার কারণ হচ্ছে মানে বোথ দিয়ে সেন্টেন্সটা স্টার্ট আছে, তো সেক্ষেত্রে ভেরি মানে ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট। বোথ এর সাথে আমরা পেয়ারে কি পাই? অ্যান্ড, তাই তো? বোথ এর সাথে আমরা পেয়ারে পাই অ্যান্ড। কিন্তু এই সেন্টেন্সটা কি ছিল? অ্যাজ ওয়েল অ্যাজ। কখনো বোথ অ্যাজ ওয়েল অ্যাজ হবে না,
ভুল। কি হবে? বোথ অ্যান্ড। যদি বলি বোথ রিনা অ্যান্ড নেহা আর ডক্টরস, যে রিনা আর নেহা দুই বোন হতে পারে, কাজিনস হতে পারে, ফ্রেন্ডস হতে পারে। তো আমি যদি বলি বোথ নেহা অ্যান্ড রিনা আর ডক্টরস, ঠিক আছে, তো বোথ অ্যান্ড এর কম্বিনেশন হয়, কিন্তু বোথ আর অ্যাজ ওয়েল অ্যাজ এর কোনো কম্বিনেশন হয় না, ঠিক আছে। আর এই কিউমুলেটিভ কথাটার মানেটা কি? কিউমুলেটিভ কথাটার মানে হচ্ছে ইনক্রিজিং, ঠিক আছে, অথবা বলতে পারি অ্যাকিউমুলেটিভ, ঠিক আছে, যেটা বেড়ে চলেছে, ঠিক আছে। অ্যাকিউমুলেটিভ অর ইনক্রিজিং, সেটা হচ্ছে এই কিউমুলেটিভ কথাটার মানে ইনক্রিজিং, আপনারা লিখে রাখতে পারেন। কামিং টু নাম্বার 18, কি হবে 18টা? বলা আছে there appear the number of problems, and I really do not know how to solve them. তাহলে কি বলছে? There appear the number of problems and I really do not know how to solve them. এটা কি হবে? নাম্বার 3। নাম্বার 3। Three. কার থেকে উত্তরটা পেলাম? মালদা? কল্যাণী। কল্যাণী। কল্যাণ। Very good, absolutely correct. There appear, absolutely correct. There appear a number of problems and I really do not know how to solve them. এখানে বলা আছে the number, ঠিক আছে, আর উত্তরটা হবে a number। দুটোর মধ্যে তফাৎ কি আছে? যখনই আপনারা দেখবেন, আমি এগুলো বলেছিলাম আমার যে সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্টের চ্যাপ্টারটা আছে, সেখানে আমি আ নাম্বার, দা নাম্বার এবং কোনটা কিভাবে ইউজ হয় সাবজেক্টের সাথে, যখন এই আ নাম্বার, দা নাম্বার এগুলো থাকে, সেগুলো সাথে তারপরে ভার্বটা কি হবে এবং পুরো গোটা সাবজেক্টটাকে আমি কি ধরবো, সিঙ্গুলার প্লুরাল, এগুলো কিন্তু আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ক্লাসটা আছে সেখানে ডিটেইলে বলা আছে, অবশ্যই দেখবেন। তো আ নাম্বার যদি আমি বলি, এই আ নাম্বারের মানে হচ্ছে, মানে খুব সহজ ভাষায় মেনি, মানে অনেক, ঠিক আছে। এবং এই যে আ নাম্বারটা, এই আ নাম্বারটা হচ্ছে অ্যান আনস্পেসিফাইড নাম্বার। ওকে, আ নাম্বার যখনই দেখবেন তার মানে অনেক, এবং কতজন এক্স্যাক্টলি সেটা বলা নেই, তার মানে ইট ইজ অলওয়েজ অ্যান আনস্পেসিফাইড নাম্বার। ওকে, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা সবসময় মনে রাখবেন। এবং মানেটা কি হচ্ছে? মানেটা হচ্ছে মেনি, দিস ইজ ইট, মানে এটা অলওয়েজ মনে রাখবেন। যেমন আমরা বলতে পারি আ নাম্বার অফ পিপল, অথবা বলতে পারি আ নাম্বার অফ থিংস। সব সময় প্লুরালের উত্তর উল্লেখ হবে এটার পরে, ঠিক আছে, যে নাউনটা আসবে, বিকজ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আ নাম্বার, দা নাম্বার, এগুলো হচ্ছে সব অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে যে আমার নাউনটা আসে, সেটাকে তো আমাকে বুঝতে হবে না, সেটা কাউন্টেবল, আনকাউন্টেবল, সিঙ্গুলার, প্লুরাল কি আসতে হবে? অলওয়েজ অ্যান্ড অলওয়েজ আ নাম্বারের পরে কি আসবে? প্লুরাল নাউন, ঠিক আছে। তাহলে এগুলো কি? প্লুরাল, ঠিক আছে, কাউন্টেবল নাউন। তাহলে সব সময় আ নাম্বারের পরে প্লুরাল কাউন্টেবল নাউনের উল্লেখ হবে। আ নাম্বার অফ পিপল, পিপল প্লুরাল কাউন্টেবল। আ নাম্বার অফ থিংস, থিংস প্লুরাল কাউন্টেবল। যদি কখনো আপনারা এরর কারেকশনে পান, এবং প্রচুর প্রচুর আসে এগুলোর থেকে এরর কারেকশন, যদি আপনারা পান আ নাম্বারের পরে একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন আছে, ভুল। আ নাম্বারের পরে একটা আনকাউন্টেবল নাম্বার আছে, ভুল, ঠিক আছে। তাহলে আ নাম্বারের পরে অলওয়েজ প্লুরাল কাউন্টেবল নাউন। আর দ্য নাম্বার মানে কি? দ্য নাম্বার মানে হচ্ছে একটা ফিক্সড নাম্বার, একটা স্পেসিফিক নাম্বার। যদি আমি বলি দ্য নাম্বার, দ্য নাম্বার, তার মানে এটা হচ্ছে একটা স্পেসিফিক নাম্বার কিন্তু। তাহলে আমি বলতে পারি দ্য নাম্বার ইজ হাই, দ্য নাম্বার ইজ লো,
তার মানে দ্য নাম্বারটা কিন্তু আনকাউন্টেবল হিসেবে অনেকভাবে ইউজ হয়। ঠিক আছে, আমি খুব ডিটেলে বলার আমার এখন টাইম নেই। আপনারা প্লিজ একবার, ওখানে প্রচুর এক্সাম্পল দিয়ে আমি দেখিয়েছি। সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের যে আমার ভিডিওটা আছে, ওখানে যদি আপনারা দেখেন, ওখানে প্রচুর এরকম রুলস রিগার্ডিং আ নাম্বার, দা নাম্বার, ওগুলো পড়িয়েছি, কিন্তু অবশ্যই দেখে নেবেন। তারপরে কি হলো নেক্সট,